আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা সাফ রিলেটেড। সাফের ইংলিশ হচ্ছে প্রেশার। আজকে আমরা সাফ নিয়ে আলোচনা করব। দেখো, সাফ জিনিসটা কি? আগে আমরা সাফের সূত্রটা দেখে ফেলি। সাফের সূত্রে কি আছে? সাফ ইকুয়ালস টু সাফ অর্থাৎ ফি প্রেশারের জন্য, ফি ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল অর্থাৎ ফোর্স বাই এরিয়া। তাহলে সাফ ইকুয়ালস টু কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা লিখতে পারি ফি ইকুয়ালস টু কত? এফ বাই এ। ঠিক আছে। আর এখান থেকে যদি আমি এককটা হিসাব করি, তাহলে ফোর্স বা বলের একক হচ্ছে কি? নিউটন। আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কি আসে? এখান থেকে আসে নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এই এককটা পেয়ে যাই। এখন সাব জিনিসটা কি, এটা রিয়েলাইজ করার জন্য আমি কিছু উদাহরণ দেব। প্রথমত দেখো, সাপের সাথে কিসের সম্পর্ক দেখা যাচ্ছে? সাপের সাথে বলের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন দেখো, আমি হাত দিয়ে এই টেবিলের উপর বল প্রয়োগ করব। আমি হাত দিয়ে আমার যতটুকু শক্তি বা আমি যতটুকু ম্যাক্সিমাম বল অ্যাপ্লাই করতে পারি, আমি তা প্রয়োগ করতেছি এখন। তাহলে আমি যতটুকু বল প্রয়োগ করতে পারি তা এই এতটুকু ক্ষেত্রফলের মধ্যে আসে না? মানে এতটুকু ক্ষেত্রফলের মধ্যে আমার সর্বোচ্চ বলটা এখানে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। আমি এখন একটা আঙ্গুল দিয়ে সেম বল প্রয়োগ করতেছি। তাহলে তোমরা বলো, কোন সময় চাপ বেশি অনুভব করবে? অর্থাৎ এই টেবিলটা কোন সময় চাপ বেশি অনুভব করবে? যখন আমি একটা বল দিয়ে ওই সেম বলটা এখানে এভাবে কি করতেছি, বলটা প্রয়োগ করতেছি, তখন চাপ বেশি। এবং যখন সম্পূর্ণ হাত দিয়ে এভাবে বলটা প্রয়োগ করছি, তখন কি চাপ কম। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যখন আমার ক্ষেত্রফলটা বেড়ে গেছে তখন কি, তখন চাপটা কমে গেছে। আর যখন ক্ষেত্রফলটা কম, অর্থাৎ এই আঙ্গুল দিয়ে যখন এখানে বল অ্যাপ্লাই করতেছি, তখন ক্ষেত্রফল কম, অর্থাৎ কম জায়গায় কি হচ্ছে? বলটা প্রয়োগ হচ্ছে। সো তখন চাপও কমে গেছে। তাহলে আমরা এখান থেকে সূত্র থেকে সেম জিনিস দেখা যাচ্ছে। তাহলে তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করতে পারো, তোমার প্রথম ক্ষেত্রে যদি তোমার কি হয়, তুমি প্রথম ক্ষেত্রে যেই বলটা প্রয়োগ করবা, অর্থাৎ এরিয়ার মানটা যদি কি হয়, মনে করো 5 মিটার স্কোয়ার, তখন সেই ক্ষেত্রে তুমি মান পাচ্ছ কত? 2। কাটাকাটি করলে কত? 2 2। তাহলে 2 কি? নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে কত? প্যাসকেল। আমরা এটাকে কি করতে পারি? নিউটন পার মিটার স্কোয়ার মিনস হচ্ছে প্যাসকেল, পি এ দ্বারা প্রকাশ করা হয়। 2 প্যাসকেল পাচ্ছি। সেম 10 নিউটন বলকে আমি এখন ক্ষেত্রফলটা কমাই দিলাম। ক্ষেত্রফলটা কমাই করলাম কত? 2 করে দিলাম। তাহলে কত আসে? তখন 5 প্যাসকেল আসে। তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যখন ক্ষেত্রফলের মান কমে যাবে, তখন কি হচ্ছে? একই বলের জন্য আমার চাপ বা প্রেশারটা বেশি পাচ্ছি। ঠিক সেইভাবে যখন ক্ষেত্রফলের মান বেড়ে গেছে, তখন একই বলের জন্য, সেম বলের জন্য কি পাচ্ছি? আমার চাপ বা প্রেশারটা কম পাচ্ছি। তাহলে এই সূত্রকে কাজে লাগিয়ে তুমি একটা জীবনমুখী শিক্ষা নিতে পারো। জীবনমুখী শিক্ষাটা হচ্ছে কিরকম? তুমি ধরো সমুদ্র সৈকতে গেছো, সমুদ্র সৈকতে তুমি একা একা হাঁটতেছো, একদম চোখ বন্ধ করে তুমি একদম সমুদ্র সৈকতে হারিয়ে গেছো এমন অবস্থায়। তো হাঁটতে হাঁটতে তুমি দেখতে পাচ্ছ হঠাৎ করে তুমি চোরাবালিতে আটকে গেছো, চোরাবালিতে নিচের দিকে ডুবে যাচ্ছ। তখন তুমি কি করবা? তুমি যখন ঢুকে যাচ্ছ, তুমি ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা নাকি তোমার হাত পা সরাই দিবা? এখন দেখো তো তুমি কি করতেছো, এখানে তুমি ঢুকে যাচ্ছ, নিচের দিকে ঢুকে যাচ্ছ। এটা হচ্ছে চোরাবালি, এখানে কেউ তোমাকে সাহায্য করার জন্য মানুষ নেই আশেপাশে। এখন তুমি কি করবা? তুমি যদি বুদ্ধিমান হও এবং তোমার যদি এই সাব রিলেটেড কনসেপ্টটা ভালো থাকে, তুমি কি করবা? তুমি ওই চোরাবালির মধ্যে শুয়ে যাবা। কারণ শুয়ে গেলে তোমার ক্ষেত্রফলটা বেড়ে যাবে। সো তোমার ক্ষেত্রফল বেড়ে গেলে কি হবে? চাপটা কমে যাবে। চাপ কমা মিন্স কি? তুমি এই যে চোরাবালির উপর চাপ কম প্রয়োগ করতেছো, ফলে তুমি কম ঢুকবা বা আস্তে আস্তে ঢুকবা। অর্থাৎ তুমি ঢুকে যাওয়া থেকে কি, চোরাবালিতে ঢুকে যাওয়া থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবা। তুমি যখন শুয়ে যাবা, তখন তোমার এই যে তোমার ফিটের বা তোমার নিচের অংশের কি ক্ষেত্রফলটা বেশি হওয়ার কারণে তোমার চাপ কমে গেছে, তোমার চাপটা কি হয়ে গেছে? কমে গেছে। সো তুমি নিজেকে তখন রক্ষা করতে পারবা। তাহলে তুমি পদার্থবিজ্ঞান শিখার কারণে তুমি কি একটা অনেক বড় একটা দুর্ঘটনা থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারলো। ঠিক আছে। আচ্ছা, এবার আসো এই রিলেটেড একটা ম্যাথ আমরা দেখি। তোমাদের বইতেই আছে ম্যাথটা। ধরো তোমার আবার 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল হচ্ছে কত? তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল, ধরো তোমার সামনের অংশের বা পিছনের অংশের ক্ষেত্রফল হচ্ছে কত? 0.5 মিটার স্কোয়ার। এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল কত? 0.003 মিটার স্কোয়ার। দুই পায়ের জাস্ট তলার ক্ষেত্রফল। তুমি শীত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? মেঝেতে
কত চাপ প্রয়োগ করবে। যখন শীত হয়ে শুয়ে আসো তখন, অর্থাৎ শীত হয়ে শুয়ে থাকলে তোমার এক পাশের ক্ষেত্রফল কার্যকর হবে। এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। যখন দাঁড়িয়ে আসো তখন তোমার ক্ষেত্রফল কোনটা আসবে? 0.03 মিটার স্কয়ার এটা আসবে। এখন আমরা এটা সমাধান করব। দেখো তোমার যেহেতু কি আছে, একটা ভর আছে, হ্যাঁ তোমার ভর হচ্ছে 50 কেজি, মানে তোমার ওজনটাই কি করবে, ওই জায়গায় বল হিসেবে কাজ করবে। সো আমরা ওজনটা বের করব। ওজনটাই যেহেতু বল, আমরা এখান থেকে বল ধরতে পারি না ওজনকে। এফ ইকুয়ালস টু কি mg। এম মিনস কি তোমার ভর 50 কেজি, আর তোমার জি হচ্ছে কত 9.8। এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 9.8। এটা আমরা আদর্শ মানটাই নিব। আমরা দেখো এটা যদি তুমি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করো, 50 ইন্টু 9.8 কত আসে? 490, 490। যেহেতু বল এটা নিউটন, ঠিক আছে। এখন দেখো তাহলে প্রথম ক্ষেত্রে তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল হচ্ছে এটা, এবং আচ্ছা যখন শীত হয়ে শুয়ে আসো তখন তোমার চাপটা কত সেটা চাইছে না। যখন শীত হয়ে শুয়ে আসো, শীত অবস্থায় দেখো, শীত অবস্থায় কি করতেছি আমরা, চাপটা বের করতেছি। তো চাপের সূত্র থেকে আমরা কি শিখছি, চাপের সূত্র ফি ইকুয়ালস টু কত, বল বাই ক্ষেত্রফল না, এফ বাই এ। তাহলে এটাকে আমি ফি 1 ধরলাম, তখন এফ তো সেম, তাই না, এফ তো সেম। তাহলে এফ তুমি তোমার ওজন তো তুমি নির্ণয় করে সবসময় তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা সবসময় সেম থাকবে না তোমার ওজনটা। এই জন্য আমি এফ কাকে ধরলাম, এফই ধরলাম। আর A1 তুমি যখন দাঁড়িয়ে আছো তখন তোমার একটা ক্ষেত্রফল, যখন শীত হয়ে শুয়ে আছো তখন আরেকটা ক্ষেত্রফল, এই জন্য আমি A1 ধরলাম। তাহলে দেখো বলের জায়গায় কাকে দিলাম, 490। এরপর হচ্ছে A1 এখন কোনটা, যখন শীত হয়ে শুয়ে আছো তখন তোমার ক্ষেত্রফল কোনটা কাজে আসবে, তখন তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার এটা আসবে, 0.5। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো সাফের সূত্র রিলেটেড একটা ম্যাথ দিছে, খুব সুন্দর। এটা তোমাদের বইতেই আছে। এই ম্যাথটা হচ্ছে, এখানে কি বলা হয়েছে দেখো, কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব, 800 কেজি পার মিটার কিউব, এবং পানি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং পারদ হচ্ছে কত 13600 কেজি পার মিটার কিউব। কি বলছে প্রশ্নে, এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করো। তাহলে 50 সেন্টিমিটার নিচে চাপ বের করো। আমরা এরকম ক্ষেত্রে আমাদের যদি রো জানা থাকে, আমরা একটা সূত্র পাইছি না, সাফ ফি ইকুয়ালস টু কত, এইচ রো জি, তাই না। তাহলে রো হচ্ছে কি ঘনত্বগুলো আমাদের দেওয়া আছে, যেহেতু আমাদের জানাই আছে অভিকর্ষ ত্বরণ। এইচ হচ্ছে হাইট, অর্থাৎ কতটুকু গভীরতায় আছে, পানির কতটুকু গভীরতায় আছে সেটা হচ্ছে এইচ। এখন দিয়ে দিচ্ছে 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটার আমাদের তো সেন্টিমিটার রাখতে পারবো না, তাহলে এইচ হচ্ছে কত 50 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব। মিটার নিয়ে যেতে গেলে আমাকে সেন্টিমিটারকে কি করতে হবে, 100 দ্বারা ভাগ দিতে হবে। এখন মিটারে চলে আসলাম, 100 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে কত, শূন্য একটা কাটা। তাহলে 5 10-এর মধ্যে কয়বার যায়, 5 দিয়ে 10 দুইবার, তাহলে 1/2 পাই না, 1/2। আর 1/2 মিনস হচ্ছে কত, 0.5। ঠিক আছে, এটা হচ্ছে মিটারে। ওকে, তাহলে আমরা সেন্টিমিটারটাকে অর্থাৎ হাইটটা আমরা বের করে পেলাম, হাইট হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা এই সূত্র ব্যবহার করে কেরোসিনের জন্য ফি মানে প্রেসার, প্রত্যেকটা সাব চাইছে না, হ্যাঁ। তাহলে কেরোসিনের জন্য ফি অফ কেরোসিন দিলাম, কেরোসিনের ক্ষেত্রে প্রেসার কত, এইচ রো জি, এইচ রো অফ কেরোসিন, না কেরোসিনের রো আসতে হবে না, কেরোসিন ইন্টু জি। তাহলে এখান থেকে দেখো কি আসে, এইচ হচ্ছে কত 0.5 ইন্টু রো কত, রো হচ্ছে ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব 800 না, 800 ইন্টু জি 9.8। তাহলে মানটা কত আসে দেখো, 0.5 ইন্টু 800 ইন্টু 9.8, 3920। 3920 এটা কি, যেহেতু প্রেসারের জন্য কি প্যাসকেল, ওকে পিএম। তাহলে 3920 পাইলাম। ঠিক সেম ভাবে তুমি যদি সাপটা কার জন্য, এখন পানির জন্য হিসাব করবা, পানি আমি এখানে লিখে দিচ্ছি, পানি পি অফ পানি, এইচ রো জি, এইচ হচ্ছে কত, এইচ আমি এখন সরাসরি মান বসাই, তোমরা এখন বুঝতে পারতেছো, এইচ হচ্ছে কত 0.5। এখন দেখো ফি অফ প্রেসার অফ পানির ক্ষেত্রে আমরা কি দিচ্ছি,
এইচ রো জি না, তাহলে রো আসবে কারটা, পানিরটা রো আসবে। এখন এইচ হচ্ছে কত, এইচ 0.5 মিটার ইন্টু রো, রো হচ্ছে কত, পানির রো কত 1000 ইন্টু রো জি, জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে এই মানটা কত আসে দেখো, এই মানটা যদি আমরা হিসাব করি 0.5 ইন্টু 1000 ইন্টু 9.8, 4900 আসে। তাহলে এটা হচ্ছে কত রো, এটা কি সরি, এটা হচ্ছে পি প্যাসকেল না, পি এ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাইলাম 4900 প্যাসকেল, আর কেরোসিনের ক্ষেত্রে পাইলাম 3920 প্যাসকেল। এখন আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি পারদের ক্ষেত্রে, ফি অফ পারদ। পারদের ক্ষেত্রে দেখো আমাদের হাইট তো সবসময় একই, হাইট হচ্ছে কত 0.5 ইন্টু ফারদের জন্য রো কোনটা আসবে, ফারদের রো কত 13,000 কত 13,600 ইন্টু এইচ রো জি না, এইচ রো জি, যে হচ্ছে 9.8। এখান থেকে মান আসে কত দেখো 0.5 ইন্টু 13,600 ইন্টু কত 9.8, 34640, 34640 প্যাসকেল। তাহলে কোন ক্ষেত্রে চাপটা বেশি পাইছো, যেই ক্ষেত্রে ঘনত্ব বেশি। তাহলে এটা দেখা যাচ্ছে কি, যেখানে ঘনত্বটা বেশি, অর্থাৎ পারদের ঘনত্ব হচ্ছে কত 13,600, আর পানির ঘনত্ব হচ্ছে 1000, এবং কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800। তাহলে যেখানে কেরোসিনের ক্ষেত্রে আমরা পাইছি কি চাপটা খুবই কম 3920, আর পানির ক্ষেত্রে পাইছি 4900, আর পারদের ক্ষেত্রে পাইছি কত 66,640। তাহলে আমরা এভাবেই এখান থেকে দেখতে পাচ্ছি, যার ঘনত্ব বেশি তার জন্য একই গভীরতায় চাপ বেশি। তাহলে যার ঘনত্ব পারদের ঘনত্ব বেশি, সো পারদের ক্ষেত্রে চাপটা বেশি পাইছি। ওকে, তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন আসো আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্রে কি বলা হয়েছে সেটা আমরা আগে সংজ্ঞাটা দেখে আসি। ওনার সূত্রের বিবৃতিটা হচ্ছে এরকম: কোনো বস্তু তরলে নিমজ্জিত থাকলে, কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের ওজন বস্তুটির ওজন থেকে কমে যায়। তাহলে কোনো বস্তুকে যখন তরলের মধ্যে ডুবাবা, এই বস্তুটার ভিতরে, অর্থাৎ এই বস্তুটার আয়তনের কারণে কিছু পানি সরে গেছে না, ওই যতটুকু পানি সরে গেছে ওই পানির ওজনের সমান ওজন এই বস্তু থেকে কমে যাবে। তিনি এই জিনিসটাই বলেছেন। তাহলে তুমি যদি 1 মিটার কিউব আয়তনের একটা বস্তুকে যখন পানির মধ্যে ঢোকাবা, ওই 1 মিটার কিউব আয়তনের পানির যতটুকু ওজন হয় ততটুকু ওজন তোমার ওই 1 মিটার কিউব আয়তনের বস্তুটা থেকে কমে যাবে। অর্থাৎ তুমি সেখানে এটার ওজন করলে তুমি ওজন পাবে কত, 1 মিটার কিউব আয়তনের পানির ওজন বাদ দিয়ে যতটুকু থাকে সেটাই পাবে। কারণ এই জিনিসটা আমরা হিসাবের মাধ্যমে এবং উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো, আমি একটা বিকার নিছি, বড় একটা বিকার নিছি, এই বিকারে এতটুকু পরিমাণ পানি আছে, ঠিক আছে, এতটুকু পরিমাণ পানি আছে। এখন ভিতরে একটা সিলিন্ডার আকৃতির কি করলাম, সিলিন্ডার আকৃতির একটা বস্তু পানির মধ্যে নিমজ্জিত করলাম, এবং এই বস্তুর উপরের অংশের ক্ষেত্রফল হচ্ছে কি এ, নিচের অংশের ক্ষেত্রফল সেম, এটাও এ, ঠিক আছে। এখন এই বস্তুর হাইটটা হচ্ছে কতটুকু, এইচ, স্মল এইচ। এখন উপর থেকে, পানির উপরের স্তর থেকে এই বস্তুর উপরের স্তর, পানির উপরের থেকে একদম পানির উপরের লেভেল থেকে এই বস্তুর উপরের ডাকনা পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি এইচ। অর্থাৎ এই বস্তুটার উপরের ডাকনার উপর যতটুকু পানি আছে সেটা হচ্ছে H1, ঠিক আছে। যতটুকু পানি আছে তার গভীরতা কতটুকু, H1। এবং পানির নিচের ডাকনা পর্যন্ত, পানির নিচের অংশের উপরের অংশ থেকে দূরত্ব হচ্ছে H2। এটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তাহলে এখন বলো, এই সূত্র অনুযায়ী আমরা এই জিনিসটার মানগুলো হিসাব করব। এখন এখানে একটি বস্তু নিমজ্জিত করা হয়েছে, এই বস্তুটার উপরের অংশের ক্ষেত্রফল হচ্ছে কি এ, এবং নিচের যে ডাকনাটা রয়েছে নিচের ডাকনাটার ক্ষেত্রফল হচ্ছে কি এ। তাহলে দুইটাই সেম ক্ষেত্রফল। দেখো, উপরের অংশে, এই উপরের ডাকনার উপর যতটুকু পানি আছে সেটা হচ্ছে, তার গভীরতা হচ্ছে H1, এবং নিচের যে একটা শেষ লাইন বা নিচের ডাকনার বা নিচের
ক্ষেত্রফল পর্যন্ত, নিচের ক্ষেত্রফল পর্যন্ত যতটুকু পানি আছে তার গভীরতা হচ্ছে h2, অ্যান্ড এই বস্তুটার হাইট হচ্ছে কি h, স্মল h, আমরা এটাই ধরলাম। এখন দেখো উপরে যতটুকু পানি আছে সেটা নিচের দিকে একটা চাপ দিবে না, সেটা নিচের দিকে চাপ দিবে ধরো V1, এবং নিচে অর্থাৎ এই নিচের ঢাকনা পর্যন্ত যতটুকু উপরে যতটুকু পানি আছে সেটা উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, উপরের দিকে একটা চাপ প্রয়োগ করবে, সেটা হচ্ছে V2। ঠিক আছে, উপরের দিকে যে চাপটা দিবে, এদিক থেকে পানি যেই চাপটা দিবে সেটা এই ঢাকনার মধ্যে, সেটা হচ্ছে কি V2। ঠিক সেম ভাবে এদিক থেকেও একটা চাপ দিবে এবং এদিক থেকেও একটা চাপ দিবে। এই তরলের ক্ষেত্রে চাপটা কিন্তু কি হয়, এদিক থেকে যেহেতু এটা পানির মধ্যে নিমজ্জিত একটা বস্তু, সেহেতু এদিক থেকে যেই চাপটা আসবে এদিক থেকেও সেম চাপই যাবে। সো এই দুইটা চাপ আমরা কাউন্ট করবো না, কারণ সমান সমান চাপ এসে কি কাটাকাটি হয়ে এইটা কোনো কাজ করবে না। কিন্তু নিচের থেকে যেই চাপ এবং উপরের থেকে যেই চাপ এটার মধ্যে তারতম্য হয় বিধায় আমরা কি করব, এই চাপ দুইটা হিসাব করব। প্রথম ক্ষেত্রে যখন উপরের অংশে যেই চাপটা দেয় সেটা বের করি, সেটা হচ্ছে V1 না। V1 ইকুয়ালস টু কি, আমরা ফি ইকুয়ালস টু কি শিখে আসছি, এখন ফি ইকুয়ালস টু শিখে আসছে হচ্ছে এইচ রো জি। আমরা চাপের সূত্র শিখছি না, এইচ রো জি। যেহেতু এখানে V1 এর জন্য এইচ আসবে কোনটা, উপরে যতটুকু পানি আছে সেটা হচ্ছে H1 পরিমাণ, এই জন্য আমি এখানে H1 দিলাম। আর রো পানির ঘনত্ব তো সব জায়গায় সেম, এবং জি তো জি। এবং ঠিক সেমভাবে তুমি নিচের অংশের জন্য, নিচের অংশে উপরের দিকে যেই চাপটা প্রয়োগ করে সেটা হচ্ছে V2। এখন তুমি V2তে দেখো, V2-র মান নেওয়ার ক্ষেত্রে আমরা সেমভাবে এইচ রো জি অ্যাপ্লাই করবো, তাহলে কিন্তু এইচ আসবে কোনটা, এই যে এইচ আসবে হচ্ছে পানির উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত দূরত্ব H2 রো জি। ঠিক আছে, তাহলে এখন দুইটা সমীকরণ পাইলাম আমি। এই দুইটা সমীকরণের জন্য আমরা এফটা প্রয়োগ করব, এফটা নির্ণয় করবো এখান থেকে। এখন এটার জন্য এই চাপের ক্ষেত্রে যেই বলটা পায়, বলটা হচ্ছে কি এই উপরের পানির ওজনটুকু না বল, হ্যাঁ, তখন উপরের পানির ওজনটুকু আমরা সেটা সূত্র থেকে বের করি না। ফি ইকুয়ালস টু আমরা কি শিখছি, এফ বাই এ না, এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল, এটা শিখছি আমরা, তাই না? তাহলে যেহেতু এটা V1 এর জন্য হিসাব করতেছি সেহেতু V1, আর যেহেতু উপরের পানিটুকুর ওজন আসবে সেহেতু আমরা এটাকে ধরলাম কি F1, এদিকে V1 এদিকে F1 আর এদিকে এ, তো সেম, এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে আমরা এফটা বের করি, তো F1 ইকুয়ালস টু, F1 যদি আমি এদিকে নিয়ে আসি তখন কি থাকে, F1 যদি আমি এদিকে নিয়ে আসি অর্থাৎ ক্রস গুণন করি তখন V1 ইন্টু এ, এইটা পাই। এখন V1 তো আমার জানাই আছে, তাই না, H1 রো জি ইন্টু এ না, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি পাই, F1 ইকুয়ালস টু H1 রো জি ইন্টু এ, আমরা এই জিনিসটা পাইছি। এটা একটা সমীকরণ হিসেবে আমরা রাখলাম। ঠিক আছে, এখন 2 নম্বরের জন্য দেখো, 2 নম্বরের জন্য আমরা এই জিনিসটা ইউজ করতে পারি না। 2 নম্বরের ক্ষেত্রে আমরা F2 যখন নির্ণয় করবো তখন আমরা এরকম একটা জিনিস পাবো। দেখো V2 ইকুয়ালস টু আমরা বলতে পারি F2 বল ডিভাইড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে কি আসে বলতো, F2 না, F2 লাগবে না আমার, F2 ইকুয়ালস টু V2 ইন্টু এ। এখন V2 তো আমাদের জানাই আছে, V2 কত, H2 রো জি, V2 হচ্ছে কত, H2 রো জি ইন্টু এ, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, সুতরাং F2 কি পাইলাম ভাইয়া, F2 ইকুয়ালস টু এ H2 রো জি, এরকম একটা সমীকরণ পাইলাম না, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন এই 1 নং এবং 2 নং এর মধ্যে দেখো তো কোনটা বড়, F1 বড় নাকি F2 বড়, দেখো তো সমীকরণ দুটো একসাথে দেখো। এখন সব কিছুর ক্ষেত্রে সেম জিনিস না, জি এ রো জি, এখানেও সেম ভাবে এ রো জি সেম, কিন্তু একটাতে H2 আছে আর একটাতে H1 আছে। এখন কোনটা বড় হবে সেটা নির্ভর করে কার উপর, H এর মানের উপর। এখন H2 বড় নাকি H1 বড়, অবভিয়াসলি H2 বড়। সো আমরা H2 যেহেতু বড় তাহলে F2 কি হবে, বড় হবে। যেহেতু তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, F2 গ্রেটার দেন F1। কেন, কারণ হচ্ছে কি, যেহেতু H2 গ্রেটার দেন H1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এরপর এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি, এই চাপটা এখন
যেহেতু এদিক থেকে যেই বলটা পাচ্ছে, দেখো তো চিত্রের মধ্যে দেখো, এদিক থেকে যেই বলটা পাচ্ছে সেটা হচ্ছে F2 এবং এদিক থেকে যেই বলটা পাচ্ছে সেটা হচ্ছে F1। যেহেতু F2 বড়, তাহলে চাপটা সে উপরের দিকে অনুভব করবে। সো উপরের দিকে অনুভব করলে বস্তুটা উপরের দিকে কি একটা বল প্রাপ্ত হবে না? এই বলটা কতটুকু আমরা সেটা মেজার করব। এই বলটা কতটুকু সেটা মেজার করার জন্য আমাদের কি করতে হবে? F2 থেকে F1 বাদ দিতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি কি F2 থেকে F1 বাদ দেবো। দেখো, সুতরাং F2 মাইনাস F1 সমান কি দিতে পারি? F2 হচ্ছে কত? H2 রো জি, H2 রো জি মাইনাস F1 কত? H1 ইন্টু রো জি। তাহলে আমরা এটাকে লিখতে পারি H1 রো জি লিখতে পারি না? H1 রো জি। এখন এখানে দেখো তো তিনটা জিনিস সেম না, রো জি, এখানে এই পদেও কি রো জি সেম না? তাহলে আমরা রো জি সেম কি করে নিলাম? কমন নিলাম। তাহলে কি থাকে? H2 থাকে মাইনাস এখানে কি থাকে? H1 থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? H2 মাইনাস H1 পেলাম। এখন চিত্র দেখো তো, H2 হচ্ছে উপর থেকে একদম নিচ অংশ পর্যন্ত এবং H1 হচ্ছে কত? উপর থেকে উপরে ডাকনা পর্যন্ত। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে H2 মাইনাস H1 হলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে H। আমরা এটা আগেই ধরে রাখছিলাম। তাহলে এখন আমরা কি বলতে পারি? এ রো জি ইন্টু কি এটা সমান H। তাহলে আমরা এখন মোট যে নিট বলটা পাচ্ছি সেটা হচ্ছে কি F। এটাকে F2 মাইনাস F1 সেটা হচ্ছে কি F। সেটা কোন দিকে কার্যকর হবে? সেটা অবশ্যই উপরের দিকে কার্যকর হবে। এদিক থেকে এখন নিট বল পাচ্ছি সেটা হচ্ছে F, সেটা উপরের দিকে কার্যকর হবে। সেটা উপরের দিকে এই বলটা প্রয়োগ করবে, অর্থাৎ বস্তুটার উপর F বল প্রয়োগ করবে। এই F বলের মানটা হচ্ছে কত? H-টাকে লিখলাম H রো জি। এখন আমরা খুব সুন্দর একটা সূত্র পেয়ে গেলাম। এই জিনিসটা হচ্ছে কি? প্লবতা। এখন এই যে একটা বস্তু, দুইটা বল পাইলাম আমরা, প্রথমে F1 F2 দুইটা বল পাইলাম, এই বস্তুর উপর দুইটা বল পাইলাম, এখান থেকে একটা নিট বল পাইলাম সেটা হচ্ছে কি H2। এটা কোন দিকে কাজ করতেছে? এটা উপরের দিকে কাজ করতে। তাহলে একটা এটাকে বলা হচ্ছে প্লবতা। কেন? কারণ বস্তুটাকে বেশে রাখার জন্য, ভাসিয়ে রাখানোর জন্য এই বলটাই কার্যকর থাকে, এই জন্য এটাই হচ্ছে প্লবতা। তাহলে এটাকে বলা হচ্ছে কি প্লবতা। আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে এখন একটা বস্তু কেন বেশি থাকে আমরা আশা করি জিনিসটা বুঝে গেছি এখন। তাহলে এই যে একটা নিট বল থাকে, এই নিট বলের কারণে সেই বস্তুটা বেশি থাকে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।